2003-এ আমি একটা ফোন কল পেলাম যে এইরকম একটা মানুষ আমাকে ফোন করছে, $100,000 চেক আমাকে দিয়ে বলবো বাবা শুরু করো। হঠাৎ করে $100,000, আমি তো এত বড় চেক কখনো দেখিনি এর আগে। স্কলারশিপটা ডেলিভার করেছি, ভেরি সাকসেসফুল, এবং উনি খুব খুশি হতে। বাট 380,000 কিন্তু অনেক টাকা সেই সময়, 5 কোটি টাকার মতো তখন সেই সময়। আমি তো একটা সেন্টেন্স চিন্তা করছি জীবনে, রাইট, দ্যাট ওয়াজ অনলি ড্রিম। সুপ্রিয় দর্শক, এসআই সুমনস ফাইল এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার সাথে যিনি আছেন তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য। সোনার বাংলা ফাউন্ডেশন সম্পর্কে আপনারা কিছুটা হলেও জানেন। সোনার বাংলা ফাউন্ডেশন একটি কিডনি ডায়ালিসিস সেবাদানকারী প্রতিষ্ঠান। সোনার বাংলা ফাউন্ডেশনের আরও আছে নার্সিং ইনস্টিটিউট। সোনার বাংলা ফাউন্ডেশন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং স্থাপন করেছেন বাংলাদেশে। সোনার বাংলা ফাউন্ডেশন চেষ্টা করছেন সোনার বাংলা ফাউন্ডেশন ইউনিভার্সিটি করা, যেটা আমাদের বাংলাদেশের জন্য হবে একটি ভেরি গ্রেট অ্যাচিভমেন্ট, সেটা আমি মনে করি। আজকে আপনাদের সামনে যে মানুষটাকে নিয়ে আসতে পেরেছি তিনি আর কেউ না, যুক্তরাষ্ট্র ভিত্তিক নন প্রফিট অর্গানাইজেশন সোনার বাংলা ফাউন্ডেশনের ফাউন্ডার এবং প্রেসিডেন্ট ডক্টর আবু হেনা মোস্তফা কামাল স্যার। ধন্যবাদ আমাকে ডাকবার জন্য অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ভালো। প্রথমে আমি আসলে আপনার আদর্শের ব্যাপারটা জানতে চাই। মায়ের স্বপ্ন আমার স্বপ্ন, মায়ের কষ্ট আমার কষ্ট, মায়ের হাসি কান্না আমাদের হাসি কান্না। পাকিস্তান আমল শেষে বাংলাদেশ হওয়ার পরে 5 বছরের মধ্যে আবার রিটায়ার করেছিলাম। তারপর অনেক ভাই বোন, যার আমরা একটু টানাপোড়েনের মধ্যে পড়েছিলাম আর কি। তারপরেও আমার মা তার অনেক শক্তি দিয়ে আমাকে বিভিন্ন জায়গায়, আমার নানা বাড়ি থেকে ঠিক করে আমাদের সব ভাই বোন যেন পড়াশোনা আমাদের না বন্ধ হয় বা ভালো করতে পারে, অনেক চেষ্টা করেছে। সেটা আমি নিজের চোখে দেখার পরে তো এক সময় মনে হয়েছে আমার যে আমি কবে তাড়াতাড়ি বড় হব, মানুষ হব, মায়ের বুকে হাসি ফোটাতে পারবো। এই জন্য আমি সবসময় সময়কে বিট করতে চেতাম যে আমার 1 ঘন্টার সময় যদি আমি 2 ঘন্টার কাজ করতে পারি, তাহলে তো আমার বড় হওয়ার সময়টা অর্ধেক নেমে আসবে। যেটা আপনি করেন, আমাকে তাড়াতাড়ি আমি হাসি ফোটাতে পারবো। তো এটাই ছোট করে ওইটাই বড় করে বললে ওইটাই যে প্রথমে মা, অনুপ্রেরণা, আদর্শ যাকে বলে সবকিছু মা। বাবাকে একেবারেই ছোট করতে চাই না। বাবার যে কন্ট্রিবিউশন, দান, শাসন বা বাবার কষ্ট, আমি নিজেও বাবা, আপনিও বাবা, আপনি বুঝতে পারেন। বাবার কষ্ট বাবারা বলতে পারে না, সব বুকে ধরে রাখে। তো ডেফিনেটলি আমাদের বড় পেছনে বাবা মা, পিতা মাতা, ভাই বোন সবারই আছে, সবার আগে নিয়ে আসলে মায়ের অবদান। তো আগের অধ্যায়টা, মানে বিয়ের আগের অধ্যায় ডেফিনেটলি মা আসবে। বিয়ের পরে একটা অধ্যায় আছে, সেখানে আমার নিজের পরিবার, আমি যেগুলো পাগলের মতো করি, সেখানে ফ্যামিলি বা পারিবারিক সাপোর্ট না থাকলে সেটা করা যায় না। তো আমার যে অর্ধাঙ্গিনী, ডেফিনেটলি তার আনকন্ডিশনাল সাপোর্ট না থাকলে এটা কখনো করতে পারতাম না। স্কুল জীবনের কথা আপনার কিরকম মনে হয়? আমার স্কুল জীবন শুরু হয়েছে লালমনিরহাট মডেল স্কুল। ওখানে আমি ক্লাস 4 পর্যন্ত পড়েছি, স্বাধীনতার আগে এবং অব্যাহতি পরে। তারপরে আমি আব্বা পার্বতীপুরে চলে আসলেন, ট্রান্সফার হয়ে আব্বা রেলে চাকরি করতেন। সো এসে আমি আবার লালমনিরহাট থেকে পার্বতীপুরে এসে কানানকুল হাই স্কুল, পার্বতীপুরে এসে দেখি যে ফার্স্ট বয়, তার নাম আবু হেনা মোস্তফা ফেরদৌস। আপনার সাথে অনেক অংশ মিলে যায়। এবং আমিও আসলে প্রথম পরীক্ষা ফার্স্ট হয়ে গেলাম, ও হয়ে গেল সেকেন্ড। ওর জায়গাটা নেওয়ার জন্য আমার এখনো কষ্ট হয় যে না, ও তো আমি না গেলে হয়তো ও ওইভাবে ধরে জায়গাটা। চলে আসলাম ক্যাডেট কলেজে। এই যে আমার ভিতরে যে একটা ছিল আর কি, শক্তি ছিল, ক্যাপাবিলিটি, সামর্থ্য ছিল, সেটা আমি ক্যাডেট কলেজে না গেলে এই ছোট পরিসরে আমি আল্লাহ আমাকে সেই বোঝার সুযোগ দিত না। আনডাউটেডলি
এবং যে শিক্ষকগুলো আমাদেরকে নিজের ছেলেদের চেয়েও তাদের জীবন যৌবন বিসর্জন দিয়ে আমাদের শিক্ষা দিয়েছে, তাদের জন্য আমি চিন্তা করি। ক্যাডেট যে পণ্ডিতের, তাদের তো আমরা ছাড়া কেউ ছিল না। আপনার লাইফটাকে ক্যাডেট কলেজ থেকে যদি একটু হাইলাইটেড রাইট, আমি মানে আমরা যদি শুনতে চাই, আই ক্যান টেল, আমি বলতে পারি ক্যাডেট কলেজ হ্যাজ রিশেপড মাই ড্রিম, রিশেপড মাই লাইফ। ওকে, আমি কি হতে পারতাম বা হতে চাইতাম, কি হতে পেরেছি বা আরো যে হতে পারবো, সেটা ক্যাডেট কলেজ কিন্তু আমাকে সেই ইয়াটা দিয়েছে। আমার বড় বোন আমাদের সাংঘাতিক আমার অনুপ্রেরণার জায়গা। আমার বড় বোন আমার সবসময় আমার পড়াশোনা দেখভাল করতো। ছোটবেলার পড়াশোনার ব্যাপারে আমি বলি আমার ছোট বড় বোনের সাংঘাতিক অবদান আছে। স্কুল থেকে আপনি ক্যাডেট কলেজ থেকে বুয়েট, এরপর শিক্ষকতা, বুয়েটে আপনি শিক্ষকতা করেছেন, এরপরে একেবারে বিদেশ এবং সেটা আমেরিকায়। এই যে আপনার যে এক্সপেরিয়েন্স এখানে, এই এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে একটু শেয়ার করেন। হ্যাঁ, মানে একটু হয়েছে যে বাংলাদেশ থেকে সরাসরি আমেরিকা, মাঝখানে জাপান হয়ে আসছে। জাপান হয়ে আসছে। জাপানে আমি 3 বছর ছিলাম পড়াশোনা, আমার মাস্টার্স করেছি আমি জাপানে, প্লাস জাপানিজ ভাষাটা ওখানে 6 মাস করতে হয়েছে। তো ক্যাডেট কলেজ থেকে তো তখনকার সবচেয়ে ভালো স্টুডেন্টরা প্রায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বুয়েটে যেত আর কি, এবং আমাদের সময় 140টা সিট ছিল। বুয়েট এমন একটা জায়গা, আপনারা জানেন যে আপনি ভালো রেজাল্ট করেছেন, ফার্স্ট সেকেন্ড হয়েছেন, বা ইট ডাজন্ট মিন যে বুয়েটে চান্স পাবেন না। হ্যাঁ, আপনি যদি রিয়েলি মানে ওই পরিশ্রমটা ধরে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো ক্যাডেট কলেজে আমি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পেলাম। অনেক কষ্টের বুয়েট লাইফটা আসলে খুব বেশি যে স্টুডেন্ট হিসেবে এনজয় করেছি, এটা বড় টাফ। সারাদিন কি পড়াশোনা সাংঘাতিক, রাইট? আমার জীবনে যতগুলো অর্জন, বুয়েটে শিক্ষক হতে পারার অর্জনটা আমি ওয়ান অফ দ্য শ্রেষ্ঠ অর্জন মনে করি। তারপরে তো যেটা হয়, শিক্ষক হলেই বুয়েটে তাদের হায়ার এডুকেশন পিএইচডি করতেই হবে, যারা চলে আসে 2 বছরের মধ্যে। আমি আমার 2টা ফ্রেন্ড যারা মন বসু জাপানিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে তখন জাপানেই গেলাম, কারণ আমি আগেই বলেছি আমরা টানাপোড়েনে ছিলাম। সো আমার ফ্যামিলি ঠিক আমেরিকার যাওয়ার জন্য যে ইনিশিয়াল যে খরচটা যাওয়ার মধ্যে তাদের ছিল না। আমি যদি স্কলারশিপ দিতে পারি তাহলে তো ইনিশিয়াল যে খরচটা দিতে হবে। তো মন বসু পেয়ে যাওয়াটা বিশাল ব্যাপার আমার জন্য। তো আমি চলে গেলাম, খুবই ভালোভাবে পড়াশোনা করেছি ওখানে। তারপরে আমি আসলে খুব ভালো নাম করা একটা টিচার জাপানের, হিদেকি হাসেগাওয়া, হোক্কাইডো ইউনিভার্সিটি, যেটা হলো জাপানের 7টা রয়্যাল ইউনিভার্সিটি যেটা আছে তার ওয়ান অফ দ্য বেস্ট, সেটার বেস্ট সেমিনার টিচারের নাম ছিল হিদেকি হাসেগাওয়া। তার আন্ডারে পিএইচডি করার সুযোগ পেয়েছিলাম আমি। আমার যে স্কুলে পড়তাম সেই টিচার আমাকে নিয়ে গেল, যে নিজে পরিচয় করতে, যে খুব ব্রিলিয়ান্ট ছেলে কামাল সান, হ্যাঁ তো তুমি নাও। উনি অ্যাকসেপ্ট করছে আমাকে। যেটা আমরা জানতাম যে আমেরিকার হায়ার এডুকেশন ভেরি টাফ, অনেক কষ্ট এবং জানার যায় অনেক, কারণ ওখানে তো ওরা তো টেকনোলজিক্যালি অনেক এনরিচড, হ্যাঁ উপরে। তখন আমি আসলে পিএইচডি করার জন্য চলে আসি। তারপরে আমেরিকায় এসে পিএইচডি করে আমি খুবই ভালো জায়গা পেলাম, যেটা আমি মনে করি যে কোনো বাংলাদেশি বা যে কোনো বিদেশিদের জন্য ড্রিম একটা কাম ট্রু। আমি যে অপরচুনিটি পেয়েছি পিএইচডি করার। মোটরোলা তখন বিখ্যাত কোম্পানি, মোটরোলার ফোন ইউজ করা, আমিও ইউজ করেছি তাদের টাকা আমাদের ন্যানো স্ট্রাকচার রিসার্চ, সেই ল্যাবে আমি খুবই বিখ্যাত প্রফেসর ডিকে ফেরি এবং আমাদের মাইকেল কাজিকি সিলিকন, আমার শিক্ষক ছিলেন ডিরেক্ট মাইকেল কাজিকি, স্কটিশ আমেরিকান, আর ডিকে ফেরি অলমোস্ট ওয়াজ মাই কো সুপারভাইজার। হ্যাঁ, তো ওইখানে মোটরোলা ফান্ড আমরা অলমোস্ট $250,000 আমি এবং একজন জার্মান থেকে একটা ছেলে আসছিল, ইয়ন লুইটসেন, আমি অনেক ইকুইপমেন্ট সেমিকন্ডাক্টর নিজে চালাতে পারতাম, হ্যাঁ সিলিকনের যেটা আইসি প্রসেসিং এর লাগে। সো আই হ্যাড আ ভেরি গুড ক্যারিয়ার। আমি বেশ কম সময় পিএইচডি করেছি, অলমোস্ট 3 বছর পিএইচডি শেষ হয়ে গেছে আমার। আমি আমার কর্মজীবন শুরু করে ফেললাম ক্যালিফোর্নিয়া সিলিকন ভ্যালিতে হাইটেক কোম্পানিগুলোর সাথে যে আপনার ক্যারিয়ার, আমার প্রফেশন জি, ওইটা সম্পর্কে আমি 1997 সালে
ন্যাশনাল সেমিকন্ডাক্টরে R&D তে জয়েন করলাম। তো ওইটাও সৌভাগ্য হয়েছে আমার। আমি যে গ্রুপে কাজ করেছি স্কুল শেষ করে এসে বা ইউনিভার্সিটি শেষ করে এসে, খুবই মানে হাই প্রোফাইল গ্রুপ। তারা হলো একদম কাটিং এজ সিমস প্রসেস যেটা বলে, যেটা আইসি তৈরি করার। হ্যাঁ, তো আমরা ওইখানে কাজ করার এবং একটা 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 টেকনোলজি লিড করার সুযোগ হয়েছে আমার। তো আমার যে গ্র্যাজুয়েট স্কুলে যেটা আমি করে আসছি, অধিকাংশ মানুষের কিন্তু সে সুযোগ হয় না তার আরাধ্য জিনিসটা আবার ইমপ্লিমেন্ট করা, কিন্তু ওই সুযোগটা আমার হয়েছিল। এবং ন্যাশনাল সেমিকন্ডাক্টরে আমি ওই মটোরোলা ফান্ডে যে রিসার্চ করেছি তার একটা বড় অংশ এখানে আমি এসে ইমপ্লিমেন্ট করেছি। এবং সেই সময়কার ন্যাশনাল এখনো ওরা বলে 180 ন্যানোমিটার প্রসেস সিমস। আমি বলতে পারি ওই প্রসেসটার মধ্যে আমার রিসার্চের জিনিস আছে। ন্যানো হলো 1 বিলিয়নের এক। হ্যাঁ, ওই ফিচার সাইজ ওটা নিয়ে আমাদের তখনকার ছিল, ডেভেলপমেন্ট ছিল আর কি। অনেকগুলো ইয়াতে কাজ করেছি আমি 11 বছর কাজ করার পরে, লং টাইম। তো আমার এক্সপার্টিজ সিলিকন ডিভাইস প্রসেসিং থেকে আমি 2 বছর পরেই অ্যানালগ সার্কিট ডিজাইন শিফট করে, তারপরে ওখান থেকে আমি আর একটা ওই যে নয়েজ ক্যান্সেলেশন হেডসেট আপনারা ইউজ করে, তো ওইটার আর একটা স্টার্ট আপ ছিল জিট্রনিক্স, ওখানে জয়েন করে 2 বছর কাজ করলাম। তারপরে NXP সেমিকন্ডাক্টর, ওখানে পাওয়ার ম্যানেজমেন্টের উপর আমি ওখানকার ওদের একটা প্রোডাক্ট লিড করেছি। প্রোডাক্ট করার পরে আমি সিলিকন ভ্যালি 40 মিডিয়া একটা, এই যে আপনি স্যামসাং বা স্মার্টফোনে মাইক্রোফোন দেখেন যে ভিতরে যে দেখতে পারেন না যেগুলো, ওগুলার ডিজিটাল মাইক্রোফোন মেমস বেসড একটা টেকনোলজি বলে, ওইটা আমরা অনেক দিন 11 বছর কাজ করেছি। এগুলো করতে করতে এখন আমি গত বছর 2024 বাংলাদেশে আমাদের এক বড় ভাই ইনায়েতুর রহমান, উনি 2007-এ একটা কোম্পানি দিয়েছিলেন, হাইটেক কোম্পানি উলকাসেমি, বাংলাদেশের ছেলেদেরকে দিয়ে যেন কম খরচে আমেরিকা থেকে কাজ দিয়ে করানো যায় এবং কোয়ালিটি কাজ করানো যায়, তাহলে তো এরা করবে। ওইভাবে উনি শুরু করেছিলেন। তো ওনার সাথে আমি জয়েন করেছি। আমি ওদের অ্যানালগ সার্কিট ডিজাইন এটা ডিভিশনকে হেড করি। এবং সৌভাগ্য হচ্ছে যে বাংলাদেশের ছেলেদেরকে আমার নিজের টেকনোলজিটা শেখানোর। তো আমরা জানি যে আপনি অনেক সেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। আপনি সোনার বাংলা ফাউন্ডেশন, এটা USA বেসড একটা নন প্রফিট অর্গানাইজেশন, সেটার সাথে আপনি যুক্ত আছেন অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে, ফাউন্ডার হিসেবে। সো এইটা যুক্ত হওয়ার পেছনের কারণটা যদি আমাদের একটু শেয়ার করতেন। আমি আসলে যখন সিলিকন ভ্যালি বা সান ফ্রান্সিসকো বে এরিয়াতে আসি, আমার যখন চাকরির বয়স 3 মাস, তখন কোনো কারণে আমরা একজন আমার বুয়েটের ফ্রেন্ড সুলতানা বেগম, ওর সাথে আমি চিন্তা করলাম যে একসাথে আমরা কিছু করতে পারি কিনা, আমরা আরো যদি কিছু লোককে রিচ দেশের মানুষের জন্য। হ্যাঁ, এখানে তো বুয়েটের অনেকেই আছে, অনেক চাকরি করে, ওদের থেকে হয়তো বছরে কিছু টাকা নিলাম আমরা, এবং গরিব মেধাবী ছেলেদের হয়তো আমরা সাপোর্ট করতে পারি, যারা অসুস্থ হয়েছে ঢাকা মেডিকেল কলেজে কিছু সাপোর্ট করতে পারি। এইভাবে আমাদের চিন্তা থেকে আমার প্রথম US নন প্রফিট যেটা রেজিস্টার্ড স্পন্দন বি 97 আসলে শেষের দিক থেকেই শুরু হয়েছে, বাট অফিসিয়ালি আমরা হয়তো 98 জানুয়ারি থেকে করি। আমরা ওই যে বাংলাদেশের শিক্ষা, তারপরে ছোট ছোট যেগুলো সোশিও ইকোনমিক প্রজেক্ট, হ্যাঁ, মানুষের জন্য যারা কষ্টে আছে, গ্রামের মানুষ, তাদের উপকারের জন্য, এবং স্বাস্থ্য খাতে কিছু যে প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম, এবং ছোট ছোট, বেশি না, আমরা মানুষকে উদ্বুদ্ধ করছিলাম যে তোমরা কিছু দাও, শেয়ার করো, শেয়ার ইউর ওয়েলথ উইথ দ্য পিপুল। বইটা যারা বা মেডিকেল যারা বিনা পয়সা পড়ে আসছি, এবং একটা ছেলে এখানে ইঞ্জিনিয়ারিং পড়তে বা পড়তে অনেক টাকা খরচ, সাধারণ মানুষের টাকা দিয়ে আমরা পড়াশোনা করি, তো আমাদের ফিরে দিতে হবে অনেক গুণ বেশি। দেশে থাকতে আমরা ওই ক্যাডেট কলেজের অ্যালামনাই অর্কা, ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন,
অলকা। সেটার আমি ট্রেজারে ছিলাম ঢাকার বুয়েট থাকতে, এবং আমরা এই ব্লাড ডোনেশন করতাম। তখন সন্ধানীকে ব্লাড তুলে তুলে দিতাম রেড ক্রসকে। তো বেশ কষ্ট করতাম। তো আমি যখন 97-এ এখানে চাকরি করি, জুনে আমরা নভেম্বরের দিকে যে চিন্তা করলাম, দুটো ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, যে দেশের জন্য কিছু করা যায় কিনা। হয়তো অনেকেই আছে বুয়েটের এখানে, তাদেরকে রিচ করতে পারি, কিছু টাকা আমরা নিতে পারি বছরে একবার, হ্যাঁ, এরকম করে যদি একসাথে কিছু করা যায়, যে সেটা হয়তো যদি ইনস্টিটিউশনালাইজ করতে পারি, আমরা প্রতিষ্ঠায়িত দিতে পারি, তাহলে হয়তো অনেক মানুষের একসাথে সামষ্টিকভাবে উপকার করা যাবে। দেশের যারা মেধাবী কিন্তু পড়তে পারছে না টাকার অভাবে, অনেকের তাদের স্বাস্থ্য চিকিৎসা পাচ্ছে না, হ্যাঁ, বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজে, বা অনেকে ছোট ছোট প্রজেক্ট করতে চায়, টাকা নাই তাদের, হয়তো ছোট একটা প্রজেক্ট করতে যাচ্ছে, ফার্ম করতে চাচ্ছে, একটা ফিশারিজ, বাট ওর সেই স্টার্টআপ টাকাটা নাই। এগুলো করে আমরা ওই ধারণা থেকে শুরু করেছিলাম স্পন্দন দিয়ে, সোনার বাংলা ফাউন্ডেশন বা SBF, যেটা বাংলাদেশে কিডনি ডায়ালিসিস নিয়ে অনেক কাজ করছে, এবং এটা হিউজ হয়ে গেছে, রাইট, অনেক বড়। 23টা মনে হয় সেন্টার আছে, 23টা ডায়ালিসিস সেন্টার 21টা জেলাতে, আরো অনেক হবে। আসলে সত্যি কথা বলতে কি, আমি জীবনে কখনো চিন্তা করিনি যে মেডিকেল ফিল্ডে কিছু করবো, ইঞ্জিনিয়ার, এবং ইঞ্জিনিয়ার এবং একাডেমিয়া, শিক্ষকতা। মেডিকেল ফিল্ডে ওই যে ব্লাড ডোনেশন করতাম, প্লাস কিছু কিছু কাজ করতাম ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে, আমরা স্পন্দন থেকে ওদেরকে আমরা সাপোর্ট দিয়েছি। তো বার্ন ইউনিট অনেক এখন দেওয়া হচ্ছে, ভেরি অ্যাক্টিভ। আমি যখন তখনই আমাদের আরেকটি কিন্তু অর্গানাইজেশন আছে, যে রাজশাহী ক্যাডেট কলেজ অ্যালামনাই USA চ্যাপ্টার, ওইটাও কিন্তু আমি অর্কা ছাড়া, অর্কা USA টাকে বলে, আচ্ছা, অর্কা ওটা আমেরিকার চ্যাপ্টার, এই USA বেসড, ওইটারও আমি কোফাউন্ড করেছি। আমি ওইটাকে, যেটা মেইন ইম্পর্টেন্ট IRS বাংলাদেশ NBR রেজিস্ট্রেশন করা, সো আমি মোটামুটি ওটা করেছি। আপনি আরেকটা অর্গানাইজেশনের সাথে জড়িত না, ঠিক, ওটা আপনার নিজের ক্রিয়েশন? আমার ইয়ে আর কি, এটা হলো বাংলাদেশের মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার রেজিস্টার্ড, হ্যাঁ, নামটা আমি দিয়েছি আগে দেশ, বিউটিফুল, মানে কান্ট্রি ফার্স্ট। আগে বলে নেই যে কেন এটা করলাম। মেইন হলো, আপনি শুনেছেন হয়তো SBF, সোনার বাংলা ফাউন্ডেশন। তো আমি যেটা বলছিলাম যে অর্কা USA, দুইটা টাই করেছে, যেটা বলছে ডায়ালিসিস প্রজেক্টটা। 2003-এ আমার একটা ছোট ভাই শাহাব নাম, ও হলো নর্থ ক্যারোলাইনায় পড়াশোনা করতো তখন। তো ও ফোন করলো আমাকে যে, কারণ ভাই আপনার নাম অনেক শুনছি, ওর মা হলো ডায়ালিসিস করতে করতে মারা গেছে। বললো যে কারণ ভাই রাজশাহীতে একটা ডায়ালিসিস সেন্টার নাই। তার আমাদের ভাই, এটা তো আমি তো কিছু জানি না, তো করতে অনেক টাকা খরচ হওয়ার কথা, কারণ আমার এখানে অনেক ডাক্তার থাকে, তো আমি এটা কিছু টাকা মনে হয় টাকা তুলতে পারবো। তো 1 মাস পরে ও ফোন করে বললো যে কামাল ভাই, এই সব ডাক্তার মিলে এই কথাটাই বলছে, গত বছর কত টাকা বাংলাদেশে পাঠাচ্ছেন জানেন? কত? বলে $3,500 থেকে $4,000। একটা ডায়ালিসিস সেন্টার করতে তো 100,000 বেশি লাগে, আরো বেশি। তো 2004-এ আমাদের ক্যাডেট কলেজের প্রত্যেক বছর এই যে USA চ্যাপ্টার বললাম, অ্যালামনাই অর্কা রিউনিয়ন হয় বিভিন্ন স্টেটে। তা আমি 4-এ ওই রিউনিয়নটাকে আমার সিটিতে নিয়ে আসলাম। এখানে একজন বিখ্যাত ভালো মানুষ, ডক্টর ইমদাদ খান, উনি নাসার সায়েন্টিস্ট ছিলেন, ফিজিসিস্ট, এবং আমরা যখন বেড়ে আসছি ওনার নাম শুনেছি, যেখানে একটা সিনিয়র ছিলেন, অনেক সিনিয়র, এখানে বিখ্যাত মানুষ আছে ডক্টর ইমদাদ খান, সে অনেক টাকা ডোনেট করে, এবং আমরা মসজিদে দেখতাম যে উনি ওই কনসেপ্ট টাকা দিত। তো 2003-এ আমি একটা ফোন কল পেলাম, ফোন ধরলাম, কে? বলে আমি ডক্টর খান বলছি। মানে আই গট এ তা আমি একবারে একটা মানে ইয়া হবে, ড্রিম কাম ট্রু। আঙ্কেল আপনি, হ্যাঁ, বলে বাবা আমি কুষ্টিয়া, তোমার নাম শুনেছি আমি, তুমি কি আসতে পারবে একটু, তোমার সাথে কথা বলবো। এইরকম একটা মানুষ আমাকে ফোন করছে। তো যেদিন বললো গেলাম। তো আমি আসলে তখন আমার খেয়াল আছে 15টা প্রজেক্ট ছোট ছোট, 1 পেজ করে রাইট আপ। তো ওগুলো আমি নিয়ে গেলাম, এবং যে ওনাকে আঙ্কেল বসতে দিলাম, আমি ওনাকে বুঝালাম এগুলো কি করি। একটু পরে দেখলাম যে আসলে আমাকে শুধু ডাকে নাই, অনেককে ডাকছে,
ওই দিন হ্যাঁ, অনেক দেশের লোক এসে ঘুরে গেল তার হলরুম। তো আই ফিল ভেরি ডিজার্টেড যে আঙ্কেল কি ব্যাপার আমাকে ডাকলো, একদম আমি তো মনে করলাম আমার কাছে একাই ডাকছে। কথা শুনলো, আমার কাছে আসবে, উই ক্যান বি এর মোর ক্লোজ হয়তো কিছু ইয়ে। তখন উনি সবার মধ্যে থেকে আমাকে বললো বাবা একটু আসো, নিয়ে তার হলরুমের সামনেই হলো তার অফিস, আমাকে নিয়ে দরদর করতে করতে তখন বললো যে তুমি কি হাজী মোহাম্মদ মহসিনের কথা জানো? উনি ওই টেবিলের চেয়ারে বসে আছে, ডেস্ক আমি উল্টা দাঁড়িয়ে আছে। ও দাঁড়া, বলে তুমি হাজী মোহাম্মদ মহসিনের কথা শুনেছ? হ্যাঁ আঙ্কেল, তো শুনে দাদা আমরা শুনেছি, বড় হয়েছি। বলে বাবা আমি তো ওনার মতো হতে পারবো না, কিন্তু আমার একটা স্বপ্ন ছিল, আমি যখন পড়াশোনা করতাম অনেক গরিব মেধাবী ছেলে পড়তে পারতো না পড়াশোনা, তো তাদের একটু সাহায্য করতে তোমরা কি আমাকে সাপোর্ট করবা তোমাদের অর্গানাইজেশনে? আমি আঙ্কেল ঠিক, হ্যাঁ আপনি কাজে করতে চান বলেন, আপনি কি প্রাইমারি লেভেলে করতে চান নাকি ইন্টারমিডিয়েট নাকি? না বাবা, আমি হলো একদম গ্র্যাজুয়েট লেভেলে, মেডিকেল পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, তাদের সাপোর্ট করতে চাই। তো তখন কত লাগবে স্কলারশিপ? আঙ্কেল বললো যে $120,000 দিবে বছরে। হ্যাঁ, বছরে বছরে, এবং সেটা কন্টিনিউ করবে একদম। কথাবার্তা বলা হলো, প্রজেক্ট প্রপোজাল করলাম, তো কারা বাংলাদেশে স্টিয়ার করবে। তো আঙ্কেল আমাকে যখন বললো, আমি তখন আঙ্কেলকে বললাম আঙ্কেল দাঁড়ান, ম্যান বিহাইন্ড দ্য গান ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি তো থাকি না ওখানে, কারা স্ক্রিন করবে, ওটা ইম্পর্টেন্ট। লেট মি টক টু ফিউ, আমি কিছু কথা বলে আপনাকে আমি 2 সপ্তাহ 1 সপ্তাহ আসতেছি। তখন কিছু কন্ট্যাক্ট হয়ে গেছে স্পন্দনে কাজ করার জন্য, তো ইনক্লুডিং প্রফেসর মোহাম্মদ আলী স্যার আমাদের ঢাকা বা বুয়েটের, উনি আমাদের হেড টিম সবাই ছিলেন ইলেকট্রিক ডিপার্টমেন্টে, ডক্টর আনোয়ার হোসেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বুয়েটের, সামন্তলাল সেন ওয়ান অফ দেম, ডক্টর শামসুদ্দিন চিটাং ইউনিভার্সিটি প্রফেসি, ডক্টর হুমায়ুন কবির ঢাকা ইউনিভার্সিটির ডিন ছিলেন জুলজি। এরকম করে আমি 9 জনকে ফোন করলাম। ডক্টর মান্নান উনি হলো চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল। তো ওনাদের লেভেলে কথা বলে, কিন্তু এই যে 9 জনকে ফোন করলাম না, সবাই একবার কেমন বাবা তোমরা দূর থেকে এত কষ্ট করছো দেশের জন্য, এত করতে পারবো না আমরা। এই করে আমি 4 জনের নাম 9 জনের নাম লিখে, যে দে উইল বি ফর্মিং দ্য স্ক্রিনিং কমিটি অ্যান্ড অ্যাডভাইজারি বোর্ড ইন বাংলাদেশ, আমি নিয়ে লিখে নিয়ে গেলাম ওনার বাসায়। এবং টপ লেভেল, মানে ট্রাস্টের কোনো সমস্যা নেই, ঘাটতি নাই। ডক্টর রশিদুল হাসান ঢাকা ইউনিভার্সিটি ট্রেজারার ছিলেন, তারপরে মাস্তুরা খান উনি রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। তো আঙ্কেল তো খুব খুশি হয়ে গেলেন, উনি আমাকে চেকটা দিয়ে দিলেন। সো দ্যাট ওয়াজ দ্য স্টার্ট। কতজন স্টুডেন্ট? প্রথমে ওই তো 120 জন। আঙ্কেলের সাথে একটা রিপোর্ট হয়ে গেছে আমার, আমাকে ট্রাস্ট করছে, এবং স্কলারশিপটা আমি আসলে ওনার হয়তো যত তাড়াতাড়ি পাবো তার চেয়েও আমি আরো মানে স্পিডে ডেলিভার করেছি ওনাকে। আঙ্কেল ওয়াজ ভেরি হ্যাপি, আমার সে খুব খুশি ছিল উনি। তখন ডায়ালিসিসের যখন আমি আসলাম, ওই যে আমি বললাম যে ওয়ার্কার ইউনিয়ন, তো আঙ্কেল হলো রাজশাহী ইউনিভার্সিটিতে পড়িয়েছিলেন কিছুদিন ফিজিক্স ডিপার্টমেন্টে। হ্যাঁ, তো রাজশাহীর তার একটা টান আছে। তা আমি বললাম যে আন্টির সাথে তখন আমার অত ক্লোজ হয়নি আমি, এখন সেরা খান। আঙ্কেলই ওয়াজ, আন্টির সাথে কথা হচ্ছে, বাট আঙ্কেল বলছে ওটি আমার হেড অফিস। হ্যাঁ, তো আমি দাওয়াত দিলাম যে আঙ্কেল আপনি আমাদের ক্যারেক্ট করে, রাজশাহীর ক্যারেক্ট করে ইয়ে হচ্ছে, তা আপনি যদি আসেন গেস্ট অফ অনার হিসেবে আমি খুব খুশি হব। আমরা আন্টিকে বললো, আন্টি দেখেন। তো আন্টি বললো যে বাবা তোমার আঙ্কেল তো শরীরটা আসলে ভালো থাকবে। সেই সময় 2004-4ই ছিল ইউনিয়ন। ওটা হলো মেমোরিয়াল ডে, হলো মে 27 তারিখে আসার কথা ছিল, অসুস্থ হয়ে যাচ্ছে, বলে না বাবা তো ভালো লাগছে না, আজকে আর দিতে পারবে না। থার্ড ডেতে রাত্রিবেলায় হলো গ্যালা ডিনারটা হয়। হঠাৎ থেকে আন্টি ফোন করেছে দুপুরে যে বাবা তোমার আঙ্কেল তো ভালো লাগছে, তুমি একটু রাইড পাঠাতে পারবা, আমরা যাবো। তোমার আর একটা ড্রিম মনে চাচ্ছে, ভালো, আই গেট এক্সাইটেড। সো রাত্রেবেলায় সবাই বসে আছে, আমাদের যারা পার্টিসিপেন্ট ক্যারেক্ট করে তারা বসে আছে, আঙ্কেল আন্টি বসে বসে। আমার কিন্তু এই ডায়ালিসিস প্রজেক্টটা যাই বলবো আমার মাথায় ছিল না, হঠাৎ করে আমার মাথায় শুনে আঙ্কেল তো এখানে আসছে, আমাদের একটা প্রজেক্ট ছিল আঙ্কেল, আমরা একটা ইয়ে পেয়েছিলাম ডায়ালিসিস,
তো আপনার মতো ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকলে আমাদের ট্রাস্ট ব্লেন্ড করে আমরা এটা হয়তো করতে পারি। তো ওনাকে দাঁড়ায় দিলাম কথা বলার জন্য। শেষে আন্টি বললো যে তোমরা পারবা, তো আমাকে বললো তুমি তাহলে প্রজেক্ট সাবমিট করো। তারপর তো ওই বছর আমি আমার আমেরিকার একটা দুটো বন্ধু, বাংলাদেশের কিছু, তারা নেফ্রোলজিস্টও না, কিডনি ডাক্তার যারা কেউ চিনতাম, তারা হয়তো কার্ডিওলজিস্ট, তাদের সাথে কথা করে আমি আমার ওই 2004 ক্রিসমাস, পুরো ক্রিসমাস 2 সপ্তাহ ব্রেক খেটে খুঁটে একটা প্রজেক্ট তৈরি করলাম, 4টা মেশিন ডায়ালিসিস দিয়ে, নতুন মেশিন। তো ওইটা নিয়ে আমাদের শুরু করা। ওনাকে আমি সব কিছু নিয়ে 3টা বছর তো আমাদের ব্যাকআপ লাগবে, সমস্ত আমরা 3 বছর আঙ্কেলিক খরচ দিবে, তারপর হয়তো আমরা হবো আর কি, ব্রেক ইভেন হলে তার লাগবে না। $380,000 একটা প্রজেক্ট আমি দিলাম ওনাকে, 4টা মেশিন দিয়ে। ঠিক আঙ্কেল আমাকে দিয়েছে না, পরে কয়েকদিন পরে ডাকলেন, বাবা আসো তো একটু। গেলাম, উনি অফিসে নিয়ে যে $100,000 চেক আমাকে দিয়ে বলবো বাবা শুরু করো। হঠাৎ করে $100,000, আমি তো এত বড় চেক কখনো দেখিনি এর আগে। কিন্তু আমার একটাই ছিল যে ওই যে স্কলারশিপটা ডেলিভার করেছি, দ্যাট ওয়াজ ভেরি সাকসেসফুল, এবং উনি খুবই খুশি এতে। বাট 380,000 কিন্তু অনেক টাকা সে সময়, হ্যাঁ, অলমোস্ট 5 কোটি টাকার মতো তখন সেই সময়। তো উনি দিয়ে দিল একটা সেন্টার, 4টা মেশিন দিয়ে। আমি তো একটা সেন্টারই চিন্তা করছি জীবনে, রাইট, দ্যাট ওয়াজ অনলি ড্রিম, কারণ আমার তো কোনো অভিজ্ঞতা ছিল না। আপনার সেক্টরটাই তো ডিফারেন্ট। তারপরে আমাদের হঠাৎ করে শুরুই হয়নি, হঠাৎ করে মেরিল্যান্ডের একটা হসপিটাল, ইন্ডিপেন্ডেন্ট ডায়ালিসিস ফাউন্ডেশন, সেখান থেকে একটা, তখন কেবল ইমেল আসছে আর কি, অনলাইন আসছে, বললো যে ওরা 35টা মেশিন, ইউজড মেশিন ডোনেট করবে। আচ্ছা, ওরা দে আর লুকিং ফর নন প্রফিট। তো তাকে অ্যাপ্রোচ করা হলো সিও হসপিটালের ডাক্তার এসে। সিও বললো যে তোমরা তাহলে এসে প্রেজেন্টেশন দাও, তোমরা কি করছো, হ্যাঁ, এবং তারা আমাদেরকে সিলেক্ট করলো। তখন মেশিনগুলো নিয়ে চরম বিপদে পড়ে গেল। আঙ্কেল আমাদের টাকা দিয়েছে $100,000, উনি বলেছে রাশিয়াটা শুরু করো, আমাদের শুরু করা উচিত 4টা মেশিন দিয়ে, নতুন মেশিন তো পাওয়াই যায়। কিন্তু এর মধ্যে আমরা এই ডেভেলপমেন্টটা হলো, আমরা তখন মনে করলাম যে এই মেশিনগুলো নিয়ে যাই, 35টা মেশিন কোনোভাবে যদি চালাতে পারে আমাদের আর কিনতে হয় না, হ্যাঁ, ওরা জাস্ট নতুন মডেল চেঞ্জ করবে, যেটা হ্যাঁ 6 মাস ওটা পড়ে থাকলো একটা স্টোরেজে, ভাড়া পাওয়া যায়। তখন আমরা যখন আমাদের শিপ ছেড়ে দিল, হঠাৎ করে শুনলাম আমরা মাঝ দরিয়ায়, মানে মাঝ পথে ঢাকা এবং আমেরিকার, যে বাংলাদেশ কমার্স মিনিস্ট্রি 2003 সাল থেকে, আমি কিন্তু 4 বা 5 কথা বলতেছি, মেশিনগুলো পাঠাচ্ছি, 3 একটা থেকে ওরা বলেছেন ইউজ মেশিন বাংলাদেশে ঢোকা নিষেধ। তো আমাদের মাথায় বাজ পড়ে গেল, এখন থামানো যাবে না, এবং আমরা যদি ছাড়াতে না পারি প্রত্যেক দিনের জন্য চার্জ হবে। হ্যাঁ, বিশাল রাখার জন্য। ওই মেশিনগুলো ছাড়াতে আমাদের 15 মাস লাগলো। যেটা নিষেধ ছিল সেটাকে আপনারা কিভাবে রিলিজ করেন? কলেজের ভাই ছিলেন, আমি 30th ব্যাচ, ফার্স্ট ব্যাচের ভুঁইয়া ভাই, হি ওয়াজ দ্য এডিশনাল সেক্রেটারি অফ হেলথ। উনি সেই সময় চাইলে উনি কিন্তু তখন একটা স্পেশাল কনসিডারেশনে তখনই ফাইলটা ওকে করে দিতে পারে। উনি যেটা করলো, সৎ মানুষ, উনি বললো আমার গাড়ি দায়িত্ব নেব কেন, উনি ডিজি হেলথে পাঠিয়ে দিল ফাইলটা রেফারেন্স। তো এটা ভেটিং করতে হবে, ইন্সপেকশন করতে হবে আসলে ওগুলো ডাম করছে কিনা। তো ভেটিং কে করবে? 5 জন। তারা যদি ওকে করে তাহলে তারা দেখবে স্পেশালি, হেলথ মিনিস্ট্রি যদি ওকে করে তাহলে কমার্স মিনিস্ট্রি করবে। এর মধ্যে বাংলাদেশে আরেকটা ফাউন্ডেশন করেছিলাম, আচ্ছা, যেটা আমি চেয়ারম্যান, এমদাদ সিতারা খান ফাউন্ডেশন। আচ্ছা আচ্ছা, ওই যে ডোনার, হ্যাঁ, সে বললো যে কামাল ভালো একটা পেয়েছে, এদের থ্রুতে আমরা করবো সব। বাংলাদেশের তো কোনো কিছু নাই লিগেল। তো আমাদের ক্যাডেট কলেজের যে মেইন প্যারেন্ট অর্গানাইজেশন, তারাও এটা নিতে চায় না। তখন আমরা ওনাদের নামে এমদাদ সিতারা খান ফাউন্ডেশন করলাম, and I was the chairman of that. Vice chairman was Air Commander তৌহিদ, আমাদের ব্যাচের ফার্স্ট ব্যাচের বড় ভাই। তো এরা কিন্তু আমার যে দৌড়াদৌড়ি করতেছে, ওনারা অনেক সিনিয়র, ওকে, হয়তো ভালো কাজ, ভালো কাজের জন্য। তো আলটিমেটলি যখন বললাম আমি যে মেজর, আমি তো খালি একটা ফোন করে বললাম, তখন লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম ছিলেন তখনকার প্রেসিডেন্টের আর কি প্রাইভেট
আর আর্মি যেটা ওদের হেড থাকে। তো আমিন ভাইকে বললাম যে যান, আপনি একটু মেজর হাফিজের কাছে যান, তহিদ ভাই এয়ার কমান্ডার যান, আর্মি। হ্যাঁ, তো ওনারা যাওয়ার পর আমি খালি একটা কথা বললাম, মেজর হাফিজ মুক্তিযোদ্ধা। আমি খুবই পজিটিভ উনি যে পুরো জিনিসটা শোনে উনি ছেড়ে দেবে, এবং হিডিড উনি যা বলার তো উনি সাইন করে দিয়েছে। তা আমরা আনলাম মেশিনগুলো নিয়ে আসার পরে সবগুলো তখন ভালো ছিল। হ্যাঁ, না না না, 15 মাস ভালো ছিল না। খুলে দেখা গেলো কেবল টেবল কোথায় কি একটাও কাজ করে না। কারণ কারণ একটা তো ভোল্টেজ ডিফারেন্ট, 110 অ্যাম্পিয়ার 220, ওটা না কনভার্টার দিয়ে করা যায়। ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, কোনো টাইমারই কাজ করে না। যার ফলে একটা মেশিন এই যে এত কষ্ট 15 মাসের যে অর্ডিয়াল বা পরীক্ষা, হ্যাঁ, দিয়ে মনে হচ্ছে যে তীরে এসে ডুবে গেল। এদিকে 5-এর শেষের দিকে আমাদের এমদাদ খান অসুস্থ হয়ে গেলেন, টার্মিনালি। হ্যাঁ, উনি তখন হসপিটাল চলে গেলেন, এখানে কাইজার পার্মানেন্ট থাকতেন। তো আমি যে আই ইউজড টু ভিজিট হিম এভরি আদার ডে, রাত 12টা 1টা সব ঠিক যেতাম আর কি। উনি অলমোস্ট 1 বছরের বেশি ছিলেন হসপিটালে। আমি কিন্তু যে তখন একটা সেন্টারও শুরু হয়নি, কারণ ওই যে 4টা দিয়ে শুরু হওয়ার কথা, কিন্তু আমরা 50টা নিয়ে গেছি। থেকে হোক তাহলে একবার তো অনেকগুলো করতে পারছি আমরা। যেটা হলো একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সে যে খুলতো দেখতে করতে, হঠাৎ করে খবর পেলাম যে ও একটা চালু করে ফেলছে ডিপ্লোমা। তো এই যে ওইটার বিশাল একটা ট্রিগার, রাইট? আরে কি পেলাম হঠাৎ। তখন আমরা যেহেতু ওয়ার্ক গ্রাউন্ড পেয়ে গেছি, এয়ারফোর্স থেকে আমাদের এয়ারফোর্স তৈরি হলো কামাল, 2টা টেকনিশিয়ান, ওরা এয়ারফোর্সে ছিল টেকনিশিয়ান, ওরা চাকরি আর করবে না, আমরা হায়ার করতে পারি। ওই টেকনিশিয়ান 2টাকে আমরা নিলাম এমদাদ ফাউন্ডেশন। নেওয়ার পর ওদের বললাম তোমরা খালি খোলো আবার লাগাও, ফিটিং করো, লাগাও, উই হ্যাভ সো মেনি মেশিনস। হঠাৎ করে আমাদের হাতে অ্যাক্টিভ হয়ে গেছে, শেখো তোমরা। হ্যাঁ, তো ওইখান থেকে আমাদের কিন্তু মেশিনটা শেখা হয়ে গেল। হ্যাঁ, আমরা আসলে 2006 আঙ্কেল মারা গেলেন, আঙ্কেল জুন মাসে মারা গেলেন। আঙ্কেল বেঁচে থাকতে আসলে রাজশাহীটা আমরা শুরু করতে পারিনি, কিন্তু আমি প্রত্যেকদিন যে বলতাম, আঙ্কেল আপডেট দিতাম, আঙ্কেল হবে 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 হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে 15 মান্থসের একটা গ্যাপটা না পড়তো তাহলে ডেফিনেটলি আমরা রাজশাহীতে শুরু হয়নি, প্রথমটা শুরু হয়েছিল একটা ঢাকায়। আমি মনে করি উনি যদি বেঁচে থাকতেন, ওনার বিশাল যে ফাউন্ডেশন সবকিছু তার অর্ধেক হয়তো আমাকে দিয়ে বলতে, বাবা তুমি দেশে কাজ করো, এত ট্রাস্ট করতো আর কি। এই মুহূর্তে সোনার বাংলা ফাউন্ডেশনের 23টা সেন্টার আছে, এবং যেটা দ্বারা মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছে। এই ট্রেনিং গুলো না আমি কিভাবে দিচ্ছেন আপনারা? আমরা আরেকটু বলা দরকার, যে দেখে যেতে পারে নাই, আমরা এটা আক্ষেপ করার কিছু নাই, কিন্তু আমরা অনেক কিছু দেখে পারবো না। আমরা যারা বিলিভার, বিশ্বাস করি, সাদাকে জানি, উনি দেখেন, ওটার কিন্তু উনি পাচ্ছেন, তাদের টাকা শুরু করেছেন। ওটা না হলে আমাদের কিডনিতে আমরা কিছু করতে পারতাম না। হ্যাঁ, প্রথম 5টা সেন্টার কিন্তু ওনাদের টাকা দিয়ে হয়েছে। এই যে 35টার যে স্ট্রাগলস নিয়ে যাওয়ার, যদি 35টা মেশিন যে আমরা 4টা দিয়ে শুরু করতাম, আমাদের একটা সেন্টারই থাকতো। এর মধ্যে কি হয়েছে, আমাদের ওই যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা শেখার একটা ইয়ে হয়েছে, আর ঢাকায় শুরু করলাম আমরা এই জন্যই। ঢাকায় তখন প্রাইভেট ডায়ালিসিস সেন্টার ছিল মাত্র 3টা। একটা ছেলে আছে আমার, ডক্টর মাহবুব, তার ছোট ভাই পিয়াল, মাহমুদুর রহমান পিয়াল, ও ওন করতো, ইয়াং ছেলে, মেডিকেল ডাক্তার, কিন্তু ওর ইন্টারপ্রেটার। তো আমাকে একদিন বললো যে কথা প্রসঙ্গে, যে কমন ভাই, ওর বড় ভাই অ্যারিজোনায় থাকে, যে কমন ভাই তো ডায়ালিসিস করে, আপনার পিয়ালের সাথে কথা বলতে পারেন। তো আমি আই স্পোক টু হিম, যে এই অবস্থা। বলে হ্যাঁ কমন ভাই, আমি তো আসলে পাচ্ছি না, এটা খুব টাফ বিজনেস, নো বিজনেস, কারণ এখানে আসলে এত খরচ। আপনারা যদি নিতে চান আমি একটা ছেড়ে দিতে পারি, কিছু টাকা দিতে হবে, কিছু টাকা দিতে হবে, ওনার সেন্টারটা নিয়ে নেবেন। কারণ ইটস ভেরি গুড, কারণ আমাদের ওখানে সেট আপটা আছে, নার্স আছে, এটা তো শেখার একটা বিশাল। তো আই নেগোশিয়েটেড উইথ হিম যে পিয়াল দিয়ে দাও, তো আমি তাকে কিছু পে করেছি আর কি, ইটস নট ফ্রি। ট্রেন নার্স হোসনিয়ারা আপা, নার্স পিজির, এসে কাজ করতো, মনে আছে। ডক্টর শাহানুর আলম, উনি হলেন নেফ্রোলজিস্ট, এখন তো সে প্রফেসর, তখন তার বাচ্চা কম বয়সী নেফ্রোলজিস্টে কাজ করে। তো এই পুরো সেট আপটা পেয়ে গেলাম আমরা। ওই রাশিটা না করে এটা শুরু করলাম, মৌচাকেরটা। প্রতি বছর এখন আমরা গত বছর 1 লাখের বেশি
ডায়ালিসিস হচ্ছে আমাদের, 1 লাখ ক্রস করে গেছে। এই বছর হয়তো আরো বেশি হবে, কারণ সেন্টার বাড়ছে, আমাদের উৎকর্ষ বেড়েছে, প্রচার বেড়েছে, মানুষ জানতেছে এখন যেটা অন্যান্য প্রাইভেট ইয়ের থেকে কম, অনেক কোয়ালিটি বেশি। নন প্রফিট হিসেবে আমাদের সবচেয়ে বড় বাংলাদেশে আমাদের ডায়ালিসিস নেটওয়ার্ক। কেন আমরা 3টা বা 5টা করে শেষ হয়ে গেলাম না, কিভাবে আমরা বাড়তে পারলাম? এই কোশ্চেনটা আমি করতাম, যে স্বপ্ন যে অ্যাড হয় নতুন নতুন, ওয়াই এন্ড অ্যাট 3? আঙ্কেলকে যখন আমরা বলেছি, আন্টিকে, তখন সবসময় আমার ড্রিম ছিল যে যখন ঢাকা হয়ে গেল, 1 বছর পরে আমরা 2007 আমরা রাজশাহী শুরু করলাম। আমরা 19টা জেলায় আমরা একটা করে করবো, সেটা হলো আমাদের ড্রিম ছিল। করতে পারলে বিশাল অ্যাকমপ্লিশমেন্ট। তখন ভাবতাম যে 19টা কখনো হবে কিনা। আন্টি কাইন্ড অফ যখন 5টা 6টার পরে উনি বললো যে না, আসলে এত আরো খরচ, উনি তো আরো দিতে চায়, অন্যখানে দিতে চায়। তো বলছে না, তোমরা আর বাড়াবে না। হ্যাঁ, তো আমরা কিন্তু তখন সোললি এমদাদ সেতরা খান ওনাদের ফাউন্ডেশন আমেরিকান দিয়ে চলতাম আমরা 5 বছর। তখন আমার চিন্তা করছি কি হবে, এটাকে বড় করা যায়। ফার্স্ট তখন বাইরে গেলাম, যে বে এরিয়া বা সিলিকন ভ্যালিতে আছি। প্রতি বছর আমরা আমাদের ফার্স্ট ফান্ড রেজিং করি 2007 আমরা, এবং ওইটা ওই এমদাদ সেতার খান ফাউন্ডেশনের ব্যানারে হয়েছিল ওইটা নাম। তখন সোনামা ফাউন্ডেশন হয়নি। হ্যাঁ, অর্কা করছে, তখন অর্কা ইউএসএ, ওই যে অর্কা ইউএসএ টাকা নিয়েছে, আমি হলো লিড করতেছি, তখন ইটস স্টিল অর্কা ইউএসএ। হ্যাঁ, এলামনাই তারা করতেছে আর কি এটা, এবং বাংলাদেশে এমদাদ সেতার খান ফাউন্ডেশন। হ্যাঁ, যে 5টা সেন্টার নাম হলো এমদাদ সেতার খান কিডনি ডায়ালিসিস সেন্টার, স্যাক্রামেন্টো। তো ওখানে একটা শহর আছে ফলসম, কিছু ছোট ভাই বললাম যে ওখানে একটা ফান্ডরেজিং করা যায় কিনা। 2013-তে এসে, নট বিফোর দ্যাট। ওরা অনেক কষ্ট করে রাজি হয়ে, হ্যাঁ ফাইন আসেন কামাল ভাই। তো একটা ইমাম ছিলেন ওখানে, ইমাম আজিজ, ভারতে যে ফান্ডরেজিংটা হয়েছিল বেরিয়াতে, তখন কিন্তু আমরা এমদাদ সেতারা খান ফাউন্ডেশন অ্যান্ড অর্কা ইউএসএ তারা করতাম, ফান্ডরেজিং করতাম, এখানে করতাম ওই ব্যানারে। তো ভারতে ইমাম আজিজ আসছিলেন, তার ফ্রেন্ড ওয়াজ স্পিকার, ইমাম আজিজ খুব ভালো একটা স্পিকার, ইসলামিক স্কলার, সে ছিল গেস্ট হিসেবে। ওই যে কানেকশন, আমি তার বললাম যে তুমি আমাদের ওই যে ইয়াটা ফান্ডরেজিং ফলসেভের ক্যান ইউ লিড, টার্কিশ সেন্টারে আমাদের অনুষ্ঠান। তা বললো যে না, 50 জন আসবে, 50 জন 70 জন আসবে বললো আর কি। ওরা অনেক ছোট কমিউনিটি। যখন আমরা গেলাম এই বে এরিয়া থেকে, আমরা 7 জন গেলাম ড্রাইভ করে, যে দেখি আমরাই দরজা খুললাম, কেউ আসেনি। হতাশ, কি ব্যাপার, 50 জন আসবে। আলটিমেটলি ওখানে থেকে ফোন টোন করে আসা শুরু করলো, এবং টোটাল গেস্ট ওয়াজ 17 জন। ওইটা নিয়ে 17 আমরা যে গেলাম আরো 7 জন, 24 জন টোটাল। তো ওইখানে ইমাম আজিজ শুরু করলেন এইভাবে যে 17 জন। হ্যাঁ, সত্যি আমি কিন্তু উনি ওইভাবে শুরু করলেন, আমি কিন্তু এত কম লেখে একেবারেই কিন্তু আমি আশাহত হইনি। সে বলল আরবিতে, ইংলিশে বলতেছে আর কি, বিকজ মানুষ কম হলেও যদি বারাকা বেশি থাকে, ইট কামস ফ্রম ক্রিয়েটর। 31,000 ডলার তুলছিলাম আমরা এই 17 জন থেকে। আমরা কিভাবে সাস্টেন করলাম বা বড় হলাম। তারপরে আমি অ্যারিজোনায় গেলাম, অ্যারিজোনায় বিশাল বাংলাদেশি মানুষ থাকে। তো ওখানে যে ওই একই বছরই গেলাম, ওখানে হয়তো আমরা 70 জন লোক পেয়েছিলাম, আমরা 55,000 ডলার তুলেছি। তখনকার সময় আমাদের লাগতো 80 থেকে 90,000 ডলার একটা সেন্টার শুরু করা, 8টা মেশিন দিয়ে। ও দ্বারা কিন্তু বরিশালের যে সেন্টারটা, ওটার নাম হলো অ্যারিজোনা ডায়ালিসিস সেন্টার। অ্যারিজোনার ওরা এত বেশি অনুপ্রাণিত, পরে আবার টাকা তুলে ওরা ফরিদপুর যে সেন্টার, ওটার নাম হলো ফরিদপুর ডায়ালিসিস সেন্টার, অ্যারিজোনা ডায়ালিসিস সেন্টার। হিউস্টনের টাকা উঠালাম, যে নরসিংদীতে, ওটার নাম হলো হিউস্টন ডায়ালিসিস সেন্টার। অস্টিন, টেক্সাস, ওরা হলো পরে ময়মনসিংহ দিয়েছে ওটা। ওয়াহিও ওরা দিয়েছিল নোয়াখালী, ওটার নাম হলো ওয়াহিও ডায়ালিসিস সেন্টার। প্রতি বছরে আপনার কয়টা এরকম ফান্ডরাইজিং? আমরা এখন 6টা থেকে 8টা প্রতি বছর। তো মানুষের কিরকম সাড়া পাচ্ছেন? খুব ভালো সাড়া। তো ওয়াহিও বাংলাদেশে এক ভাই আছে, মোফাক্খরুল ভাই, উনি আবার ভেরি প্যাশনেট ফর কিডনি ট্রান্সপ্লান্ট। যে কামাল যদি কিডনি ট্রান্সপ্লান্ট করো কখনো, তাহলে আই উড লাইক টু হেল্প। তো আমরা 2023-এ গেলাম ওয়াহিওতে কিডনি ট্রান্সপ্লান্টের টাকা তোলার জন্য, এবং আমেরিকার বিখ্যাত স্কলার ইসলামিক ইমাম আল বাকরি, খুব নাম করা আমেরিকায়,
ওনাকে নিয়ে ভাগ্য করে পেয়ে গেলাম অ্যাজ এ স্পিকার। প্লাস ওখানে আমার আরও দুজন স্পিকার ছিলেন যারা বললো যে বাংলাদেশে যদি ট্রান্সপ্লান্ট করি, আমেরিকান ট্রান্সপ্লান্ট সার্জন, তারা বাংলাদেশে আমাদের হেল্প করবে। 2 ঘন্টায় $300,000 তুলছি। ও, সেটা বলা উচিত। পরের বছর যে আমরা ওই একই শহরে $150,000 তুলছি। এই সমস্ত টাকা কি শুধু ইউএসএ ডোনারে ডোনেট করতেছে? আপনারা কি ধরেন সো ফার আমাদের ম্যাক্সিমাম ডোনেশন হলো ইউএসএ ডোনারের। কিন্তু আরেকজন ভাই আছে সাদেক আফজাল ভাই, উনি হলো আমাদের ক্যাডেট কলেজের ফার্স্ট ব্যাচ। সাদেক ভাই 2010-এ উনি আমাদেরকে $80,000 দিলেন। উনি ফ্রম হলো মৌলভীবাজার, ভেরি রিচ, বাংলাদেশ থেকে। হ্যাঁ, উনি সৌদি আরবে ছিলেন, তো উনি ওনার টাকা দিয়ে দিল, ওখানে করেছি আমরা। ওই সাদেক ভাই আমাদেরকে আরো পরে অলমোস্ট হি ম্যানেজ টু গিভ আস $1.2 million। তো ওনার নামে, ওনাদের নামে, ওনাদের সেটা কোথায়? আফজাইল স্টেট, খুলনা। এই মুহূর্তে আপনারা কোন মানে জেলার কাজের সেন্টারের? আমাদের লাস্ট সেন্টার হয়েছে পঞ্চগড়ে। তো হাইটেক পার্কেও মনে হয় আপনাদের? হাইটেক পার্ক হলো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমাদের সব সেন্টারের মেশিন আমাদের অ্যাসেম্বলড মেশিন। আচ্ছা, এখন মানে বাংলাদেশে তো আরো অনেক সেন্টার আছে, হ্যাঁ, আপনাদের মেশিনগুলো কি সেখানে? না, সেটা আমরা ওইভাবে দেই না কমার্শিয়ালি এখন পর্যন্ত। আপনারা কয়েকটা হসপিটালে আমরা চ্যারিটি হিসেবে দিয়েছি, যেমন শিশু হসপিটাল ডোনেট করেছি আমরা। আচ্ছা, অ্যাসেম্বল আপনাদের এখানে? আমাদের পুরা। তারপর ঢাকা মেডিকেলে 2টা মেশিন, মানে আমেরিকার কয়েকজন ডাক্তার মিলে তারা ডোনেট করবে, আমাদের থেকে নিয়ে দিয়েছে আর কি। নাটোরে এবং নওগাঁয় 2টা হসপিটালে দেওয়া হয়েছে। আমরা এখন চেষ্টা করতেছি, যেহেতু আমাদের বিশাল বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা টিম আছে, রাইট, এবং আমাদের মেশিন অ্যাসেম্বল হচ্ছে, জায়গা আছে, প্ল্যান্ট আছে, তো এটা কিভাবে আরো বড় করা যায়। ইয়ারলি আপনাদের কতগুলো প্রোডাকশন আপনারা করতে পারবেন? না, আমাদের আসলে আমরা অনেক করতে পারবো যদি ডিমান্ডটা বাড়ে। আমরা ইঞ্জিনিয়ারিং বাড়াতে থাকবো। আমরা যে নতুন প্ল্যানটা করেছি এই বছর 10,000 স্কোয়ার ফিট, 50টা মেশিন মাসে করতে পারবো। ইটস হিউজ। আর যেহেতু আমাদের প্রফিট মেক করার অত বেশি টার্গেট নাই, হ্যাঁ, ইন্টারেস্ট নাই, রাইট, আমরা কিছুটা করতে চাই যেন আমাদের দেশের উপকার হয়, বা যে যারা কাজ করে তারা তো ফ্রি করবে না, এবং কিছু উদ্ভিদ টাকা যেন গরিব পেশেন্টকে আমরা সাবসিডি করতে পারি। স্যার, আমরা শুনেছি যে আপনি নার্সিং ইনস্টিটিউট করছেন, মানে এসবিএফ করছেন, তো সেটা নিয়ে যদি আমাদের। হ্যাঁ, নার্সিং মানে আমরা যারা আমেরিকায় থাকি বা আমরা এনি ডেভেলপড কান্ট্রি, জাপান, তারা আমরা দেখেছি যে নার্সিংটা কত উন্নত। একটা নার্স এখানে তারা হলো পুরো হসপিটাল চালায়, শুধু স্কিলফুল না, এরা হলো মায়ের মমতা, বোনের ভালোবাসা, বাবার স্নেহ, যেটা বলি আমরা। হসপিটালে গেলে দেখা যাবে যে এদের নার্সরা কতটা হিউম্যান। এবং আমরা দেখলাম যে এখানে আমেরিকাতে গেলেই যে এই আমেরিকার যারা ককেশিয়ান নার্স হতো না, কিন্তু ইদার হবে ক্যালিফোর্নিয়াতে বেশি, অবশ্যই ফিলিপাইন থেকে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে অল্প কিছু ইন্ডিয়ান আছে, কিন্তু ফিলিপিন বেগ। এদেশে দেখা গেল এরা হলো ফিলিপিন থেকে সরাসরি নার্সিং পড়ে এখানে আসে। তা আমি বললাম যে বাংলাদেশে ফার্স্ট কথা নার্সিং ভালো না। আমাদের তো যেহেতু মেডিকেল এতগুলো হসপিটালের মতো হয়ে গেছে, আমার নিজেরই তো অনেক নার্স লাগে, হ্যাঁ, তাহলে আমরা একটা নিজেরাই কনজিউমার। হ্যাঁ, আবার আমাদের ইচ্ছা আছে, দেখতেছে আমরা তো যদি স্কুলে এতে ইনভলভ হই তাহলে আমরা কিন্তু ওদের বলতে পারবো যে কিভাবে আমেরিকা আসা যায়। জি, আমেরিকার যদি কোনো নার্সিং ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্টের সাথে আমরা কোলাবোরেট করতে পারি, একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম করতে পারি, ওরাই কিন্তু হেল্প করবে। এবং একবার যদি ইকোসিস্টেমটা তৈরি করা যায় যে 10 জন আসলো 20 জন, তারা কিন্তু আমাদের ছেলেপেলেরা বিভিন্ন স্মার্ট, এবং তারা যদি একবার জেনে যায় দেখা যাবে হাজার হাজার ছেলেপেলে নার্সিং আসছে, এবং দেয়ার ইজ এ বিগ নিড। তো এইখানে কতজন এই মুহূর্তে? আমাদের আসলে প্রথম নার্সিং ইনস্টিটিউট হলো লালমনিরহাটে, এক ডাক্তার ভাই, ডাক্তার জাকির, আই স্পেশালিস্ট, উনি আমাদের ক্যাটালজি, যা কামাল আমাদের ডায়াবেটিক অ্যাসিড, ওখানে বিশাল একটা বিল্ডিং করে বসে আছে, কিচ্ছু নাই, ফাঁকা। উনি একবার আমাকে নিয়ে গেল, আমি গেলাম, আই ফ্লিউ টু লালমনিরহাট, আসলে কি আছে ওখানে। তো গেলাম, দেখলাম যে খুবই সুন্দর একটা
জায়গায় ওনার সোনালী পার্ক জায়গাটার নাম, লালমাটির একটা কোনায়। তখন আমরা তখন ওই ব্রেন স্ট্রোক তখনই করলাম। আমি খালি বলতেছিলাম যে ডায়ালিসিস সেন্টার তো চলবে না এখানে, কারণ এখানে নেফ্রোলজিস্ট নেই লালমাটিতে। তখন উনি বললো যে কামাল, আমাদের তো নার্সিং এর পারমিশন নেওয়া আছে, নার্সিং 3টা ফ্লোর। আমরা দেখি ভাই, আমাদের তো নার্সিং করতে চাই, দিস ইজ ভেরি গুড প্লেস, তো আপনি যদি দেন আমরা করি। তখন আমরা তখনকার ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাথে এমইউ করলাম যে তাদের 3টা ফ্লোর আমাদেরকে দিবে এবং আমরা সমস্ত ইনফ্রাস্ট্রাকচার করব। করার পরে আমরা সাধ্যমতো যারা টাকা দিতে পারে তাদেরকে ফ্রি পড়াবো, ভালো এডুকেশন দেবো এবং উইথ এ গোল যে ওদেরকে আমরা বাইরে নিয়ে আসতে পারি কিনা। কতজন আছে? না, আমরা শুরু করেছি 30টা সিট। 30টা সিট বেশি দিবে না ওরা শুরু করার সময়। 30 থেকে 50। এটা কি গভর্নমেন্টের? গভর্নমেন্ট, হ্যাঁ। বিএনএমসি, বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল। আমরা 60টা সিট আমাদের প্রতি বছর। ওকে, প্রতি বছর, রাইট। এটা কি আরো বাড়বে নাকি? 3টা বছর যেহেতু ডিপ্লোমা নার্সিং, আমাদের 180টার মতো স্টুডেন্ট সবসময় থাকবে। আর তারপরে আবার 6 মাস ওদের করতে, ইন্টার্ন করতে হয়। এটা তো আপনাদের বাড়বে মানে কি, আমরা চাই হলো ডায়ালিসিস সেন্টারের মতো আমরা আরো কিছু করার। হ্যাঁ, আর একটা ইউনিক আমাদের যেটা হলো, বিকজ বাংলাদেশ থেকে কিছু করেছে কিনা, যেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হাসিনা খানম, উনি আমাদেরকে সামহাউ শি কেম টু নো, তো প্রতি বছর উনি ওই জাকাতের সময় 5 লাখ টাকাও দিয়েছে গরিব পেশেন্টের জন্য। দেয়ার ফ্রম মাগুরা। যদি মাগুরায় কিছু করেন তাহলে বলেন, আমি তাহলে আমরা সাপোর্ট ফিনান্সিয়ালি করবো। তারা কিন্তু 1.25 করোড় টাকা একবারই দিয়ে দিল আর কি, বাংলাদেশে তাদের ফাউন্ডেশন থেকে ভাই বোন মিলে। এবং বাংলাদেশেও এরকম অনেক মাগুরায় আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার এখন। তারপরে ওনাদের সেন্টার 4000 স্কোয়ার ফিটের মধ্যে ভাড়া, পাশের আমরা সাথে লাগোয়া বিল্ডিং এ আমরা ডায়াগনোসিস সেন্টার করেছি। ডায়াগনোসিস সেন্টার আমরা যেটা করি যে ইউরিন, ব্লাড, যেগুলো মোটামুটি কিডনি ডায়াবেটিক রিলেটেড জিনিসগুলো করি টেস্ট আমরা। আর আল্ট্রাসাউন্ড অ্যাড করলে 30 লাখ টাকার মতো লাগে আমাদের খরচা। তো ওই মুন্নি ভাবি ডাক্তার, উনি বেকারসফিল্ড এল এর কাছে, উনি বললো যে তো আমরা যদি করি, তুমি হি উড লাইক টু ডোনেট আফটার, উনি বললো ওনার নামের নামে দিবে। তো উনি পুরো ডোনেট করেছে ওই টাকাটা, আমরা ওইটা মাগুরাতে। আমাদের এখনো 5টা ফান্ডিং পেয়েছি আমরা, ফিউচার যেগুলো করবো আমি বলি। ঝিনাইদহে হবে, নিউ জার্সির পাশেই যেটা বাফেলো শহর, তার ডাক্তার আছে একজন সাদিক ভাই, উনি পুরা 10 শতক ডোনেট করেছেন জায়গা, একদম হার্ট অফ দ্য ঝিনাইদহ, এবং উনি বিল্ডিংও করে দিবে, খালি বাবা মা নামে দিতে হবে। ওকে, উনি 3টা ফ্লোর দিবে, বাকি আমাদের দিবে। ডেলাসে গেলাম গত বছর, যে somebody, some good guy, good person is giving, ডক্টর সাদেক, উনিও গেল যে আপনার ডালাস বাংলাদেশিরা ভিতরের মেশিন টেশিন কিনে দেন। তো আমাদের এরকম করে আমাদের ছিল 100,000, 105 না কত। তো ওখানে আমাদের 3 ঘন্টার মধ্যে 125-30 হাজার ডলার উঠে গেল। তো ওখানকার সব মেশিন টেশিন বিক্রি হয়ে গেল। বিক্রি মানে যে বাবা মা নিয়ে নিল আর কি, তার বাবা মার নামে। তো এগুলো কিন্তু আমরা এখন পাচ্ছি। স্যার, আপনাদের এখন এসবিএফ নিয়ে যে সোনার বাংলা ফাউন্ডেশন, এইটার গোলটা কি আসলে, যে ভবিষ্যৎ পরিকল্পনা? ভিশন শর্ট টার্ম এন্ড লং টার্ম, রাইট? শর্ট টার্ম আমরা তো কিডনিতে নেফ্রোলজি যেটা A to Z করতে চাই। আমরা কিডনির ডায়ালিসিস শুরু করেছি এবং আমরা মনে করি বাংলাদেশের বেঞ্চমার্ক, কারণ আমেরিকার বিখ্যাত ডেভিটা তাদের CSR ব্রিজ অফ লাইফ আমাদের পার্টনার হিসেবে রিকগনাইজ করেছে। তো ওটা হয়ে গেছে, আমরা এক্সপান্ড করতেছি। আমরা কিডনি স্ক্রিনিং প্রোগ্রাম করছি, উপজেলা লেভেলে শুরু করেছি, আরো হলো বৃহত্তর কলেবরে শুরু হবে। নার্সিং শুরু করেছি আমরা। আর আমরা কিডনি ট্রান্সপ্লান্ট না 2 বছরের মধ্যে করতে চাই বাংলাদেশে। 2 বছর, হ্যাঁ, ইনশাআল্লাহ। টাকা উঠে গেছে, আমাদের অনেকগুলো সেন্টার আরো হবে, 5টা তো আমাদের ফান্ডিং আছেই। আমাদের ইচ্ছা হলো বাংলাদেশে যদি আমরা মেশিন সাপ্লাই দিতে পারি, পারমিশন পেয়ে যাই, কারণ আমরা আমেরিকায় যে কোম্পানিটা
রিম্যানুফ্যাকচার মেশিন দেয়, জিয়া মেডিকেল, এলএ ওদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, ওরার সাথে আমাদের পার্টনারশিপ। হ্যাঁ, আচ্ছা, তো ওরা আমেরিকা হসপিটালে দিচ্ছে বাংলাদেশে একই জিনিসই আমরা করতে পারছি বাংলাদেশে, এবং দে আর ভেরি হ্যাপি। ওরা বলছে এখন বাংলাদেশে তৈরি করে এখন নিয়ে আসবে এখানে। ওকে, which is very রাইট, ওই পারমিশনই চাচ্ছে achievement. গভর্নমেন্ট থেকে, এবং সেটা আজকে 2 বছর থেকে চেষ্টা করতেছি। একটু লং টার্ম, সেটা হলো ইউনিভার্সিটি। সেটা আমি আসছিলাম যে আমরা জানতে পেরেছি যে ইউনিভার্সিটি করতে যাচ্ছেন, এবং সেই ক্ষেত্রে কি নিশ্চয়ই বাংলাদেশের একটা গভর্নমেন্টের অনেক বড় একটা কারণ আমার আসলে জীবনের প্রথম প্রজেক্টই হওয়া ছিল ইউনিভার্সিটি, কারণ আমি শিক্ষক। তো বাকিগুলো হলো পথ ভুল করে আমি চলে গেছি। সেটাই বললাম যে ভুল করে আপনার সেক্টর ছিল একটা, সেটা থেকে আপনি একদম অন্য সেক্টরে আমি এসে একাডেমিয়া শিক্ষকতা ছাড়বো কখনো চিন্তা করিনি। হ্যাঁ, তো আমার মধ্যে একটা ওই বোধটা আছে যে শিক্ষক থাকতে পারলাম না। 2010-এ পুরাপুরি ইউনিভার্সিটি সোনার বাংলা বললাম না, লিখে নিয়ে একদম প্রপোজাল, অনেক পেজের, অনেক না তো লেখা পুরো 300-400 পৃষ্ঠা নিয়ে যে আমি ইউজিসি, যেটা তখন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, উনি ইউজিসি চেয়ারম্যান ছিলেন, 13 জন ইউজিসি মেম্বার ছিল। আই ওয়াজ দ্য ওয়ান হু ওয়াজ প্রেজেন্টিং যে ইউনিভার্সিটি সোনার বাংলা। তারা খুব খুশি যে ওটা কি এখনো আছে, যে এখনো আছে। আমরা কোথায় করব, কি করব, এটা আসলে বিশাল আন্ডারটেকিং। ওকে, আমার তো অনেকক্ষণ বাংলাদেশে থাকতে হবে। ইটস নট লাইক আমি একবার দুবার গেলে হবে। হ্যাঁ, তো আমি তো একলা না। তো আমরা আসলে এখন এমন একটা সময়, যেমন আমি বলেছি উল কাসিমতে জয়েন করেছি, আমার বাংলাদেশে যেতে হয় 3-4 বার যেতে হয় বছরে। আমি হয়তো আমার এই ছেলেটা যখন ইউনিভার্সিটি চলে যাবে আর একটু সময় থাকতে পারবো, 2 মাস একটা না, আমি থাকতে পারি না এখন। হ্যাঁ, তো একটা না, যে 2 মাস না থাকে তো অনেক কিছু গুছিয়ে, আমি যেটা করতে পারি বাংলাদেশে থাকলে, বাকি যারা রেখে আসে তাদের ওই কাজটা করতে 1 বছরেও কিছু পারে না। আর আমাদের বয়সের যারা, তারা একটু রিটায়ারমেন্টে যাবে বা আসবে, দেশের যদি কল্যাণে কিছু করা যায়, তারা যে শিখেছে টেকনোলজিতে, তারা ফিরে দেওয়ার জন্য মুখিয়ে আছে। যারা আমাদের সাথে থাকবে, কেউই চাচ্ছে না যে ওখানে আমি পড়াবো, ওই টাকা হবে, ওই টাকা না, উই ডোন্ট নিড। আমরা সবাই দেশে সবাই মিলে আশা করবো যে যাতে সোনার বাংলা ফাউন্ডেশনের যে ইউনিভার্সিটি সেটা যাতে খুব দ্রুত হয়ে যায়, এবং বাংলাদেশের গভর্নমেন্ট যাতে খুবই সাপোর্টিভ হয় এই ব্যাপারগুলোতে। যেহেতু আমি মিউজিকের সাথে জড়িত, সেখানে অনেকের এই ধরনের প্রবলেম, অথবা অনেকের পরিবারের এই ধরনের সমস্যা তাদের রয়েছে। তো এসবিএফ মিউজিক কমিউনিটিতে আমাদের কিভাবে আপনারা হেল্প করতে পারেন? হ্যাঁ, এটা সাংঘাতিক একটা বাস্তব ধর্ম। অনেক ভালো ভালো শিল্পী যারা আমাদের অনুপ্রেরণার জগিয়েছে আর কি। আমরা গান শুনেছি, বড় হয়েছে মিডিয়াতে, তারা শেষ বয়সে খুব করুণ অবস্থায় চলে যায়। তাদের কোনো সেভিংসও থাকে না। অসুস্থ হয়ে গেলে তখন দুস্থ হয়ে, রোগী হয়ে গভর্নমেন্টের কাছে যাচ্ছে, সে হয়তো প্রচার করতেছে, তাকে 10 লাখ টাকা দিচ্ছে অ্যাজ ইফ করুণা। যে আমি তো সব সেক্টরে আমরা কাজ করি না, আমার ফাউন্ডেশন, আপনারাও কিন্তু কিডনির সাথে জড়িত কয়েকজন, আমি জানি। তাদেরকে বলেছি যদি ঢাকাতে শুধুমাত্র শিল্পীদের জন্য একটা ডায়ালিসিস সেন্টার বা কিডনি হসপিটাল করা যায়, আমরা হেল্প করব, এবং এটাকে কিন্তু আপনারাই তুলে দিতে পারবেন। আমরা উইল গিভ অল দ্য সাপোর্ট, আমরা মেনটেন করবো মেশিন, কিন্তু আপনারা, আমরা সেরকম যদি একটা অনুষ্ঠান করি, আমার মনে হয় যত কোটি টাকায় লাগবে আমরা তুলতে পারার কথা। 2021 সালে 6 জানুয়ারি আপনি একটা অনুষ্ঠান করেছিলেন এসবিএফ এর, কোভিডের সময়, তাই, এবং 12 জন শিল্পী নিয়ে, তখন অনলাইনে অনুষ্ঠান, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘক্ষণের অনুষ্ঠান এটা, 6 আওয়ার্স। তো এখন তো অত অনলাইনে অতক্ষণ মানুষ অনুষ্ঠান করবে না। আমি মনে করি সেই প্যাশন যে ছিল, সব শিল্পী এসে বলেছে আমরা এসবিএফ এর সাথে আছি, এবং তারা আছে, এবং আমি কিন্তু বলেছি যে আপনারা যদি থাকেন আমরা আপনাদের সাথে আছি। সো প্লিজ ইউজ আওয়ার প্যাশন, আমাদের প্যাশনটা নিয়ে এই শিল্পীদের একটা ব্যবস্থা করতে, যারা কোনো শিল্পী যেন দুস্থ শিল্পী হয়ে ট্যাগ না পায়। না, এটা আসলে আমরা কেউই চাই না। এবং আমি ডেফিনেটলি আমি নেক্সট বাংলাদেশে যখন যাব, আমি সবার সাথে কথা বলবো। আমরা চাই আসলে মিউজিক্যাল লাইফটা যাতে খুবই, এটা একটা ক্রিয়েটিভ লাইফ, এবং দুস্থ কথাটা যাতে
আর না ট্যাগ হয় আসলে। তো স্যার আপনি অনেক ধন্যবাদ, আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন। আসলে আপনি অনেক ব্যস্ত মানুষ। আমি হয়তো একটু বলেছি ফ্যামিলির কথা। আমার 2 ছেলে, আমার ওয়াইফ, তাদের যে ত্যাগ, কারণ আপনি বুঝতে পারেন এই কাজগুলো করার জন্য কত সময় নিতে হয়। অনেক সময় দিতে হয়। তারা আসলে সময় নেওয়াটাকে এখন ফিল করে না, তারা উল্টারও সময় দেয়। হ্যাঁ, তা আমার সাথে আমি দেখতে পাচ্ছি কিন্তু একসাথে সময় দেয়, একসাথে অ্যাকাউন্ট করেছে, আমার ছেলে এমসি করেছে, হ্যাঁ, জাগাতের সময় তারা ইয়ে করে, দে অলসো ওন। বাট আমি কখনো চাই না যে তারা কখনো আমার জীবদ্দশা শেষ হয়ে গেলে তারা এসবে হাত ধরবে। যদি আমাকে আমার ফ্যামিলির মাধ্যমে বেঁচে থাকতে হয়, সেই জীবন আমার দরকার নেই। আপনার প্রতিটা স্বপ্ন পূরণ হোক, বাস্তবায়ন হোক, এবং আমরা আশা করি, আপনার সুস্থতা কামনা করি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ এসআই সুমন। আর শ্রোতা বন্ধু, আপনারা যারা শুনছেন আমাদের কথা, আমার কথা মানুষের কথা, আমি যদি আমার গল্পগুলো শুনে যদি অনুপ্রেরণার আপনাকে জাগায়, সুমন যেটা বললো, আমি সুরমনিয়ে বলতে চাই, আমাদের পাশে আসেন, চলেন একসাথে কাজ করি, প্রত্যেক হৃদয়ে এসবিএফ এর জন্ম হোক। আজকের আমাদের এই গল্প শুনে